নমস্কার বন্ধুরা, আমলকি একাদশীতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। এই দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। আপনি যদি আমলকি একাদশীর দিন ভুলেও এই তিনটি সবজি খেয়ে নেন, তাহলে ভগবান বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। বন্ধুরা, যাই হোক না কেন, বাড়িতে এমন খাবার ভুল করেও বানাবেন না বা খাবেন না, নইলে পুরো ঘর পরিবার কাঙাল হয়ে যাবে। নমস্কার ভক্তরা, আপনাদের সকলকে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, বিশেষ করে সেই সকল মা এবং বোনেদের জন্য যারা প্রত্যেকটি একাদশী বিশেষভাবে পালন করেন। আজ আমরা আলোচনা করব আমলকি একাদশীর দিনে কোন তিনটে সবজি খাওয়া যাবে না। এর পাশাপাশি জানব আমলকি একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়, এই তিথির মাহাত্ম্য কী। এছাড়াও জানব আমলকি বৃক্ষের পুজো কিভাবে করতে হয়, কোন বিধি অনুসারে ব্রত রাখতে হয়, কি কি নিয়ম মানতে হয়। এছাড়া জানব আমলকি একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার। আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ হয় না। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র একাদশী অত্যন্ত পূর্ণদায়ক ও মোক্ষ প্রদানকারী একাদশী হিসাবে বিবেচিত। এই দিন বিশেষভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদিত। তবে এই দিন আমলকি বৃক্ষেরও বিশেষ বিধান রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে যে আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস। বিশ্বাস করা হয়, সৃষ্টির আদিতে যখন ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন কয়েকটি বৃক্ষ সৃষ্টি হয়েছিল। তার মধ্যে আমলকি বৃক্ষ একটি, তাই একে ধাত্রী বলা হয়, যার অর্থ পালন পোষণ। ধারণা করা হয় আমলকি বৃক্ষে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস। এর মূল ভাগে ভগবান বিষ্ণু, কাণ্ডে ব্রহ্মা এবং শাখায় শিবের অধিষ্ঠান রয়েছে। তাই এই বৃক্ষের পুজো মানে শুধু একটি গাছের পুজো নয়, বরং সৃষ্টির পালনকর্তা শ্রীহরির আরাধনা। এই দিন বৃক্ষে প্রদীপ জ্বালানো, জল অর্পণ করা, রলি ও অক্ষত নিবেদন করা এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। পুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি এই দিনে ব্রত রেখে আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর স্মরণ করেন এবং আমলকি বৃক্ষের পুজো করেন, তার সমস্ত পাপ নাশ হয় এবং অক্ষয় পূর্ণ লাভ হয়। এই একাদশী বিশেষভাবে আরোগ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু প্রদানকারী বলে মনে করা হয়। আমলকি নিজেই ঔষধি গুণে পরিপূর্ণ, তাই ধর্মীয় ও স্বাস্থ্য উভয় দৃষ্টিকোণ থেকেই এটি অত্যন্ত উপকারী। আমলকি একাদশী আমাদের শিক্ষা দেয় যে ভক্তি শুধু মন্দিরে সীমাবদ্ধ নয়, প্রকৃতির সেবা ও সংরক্ষণও ঈশ্বরের উপাসনা। যারা এই দিনগুলোতে কথা শ্রবণ করেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং ভক্তিভরে আমলকি বৃক্ষের পুজো করেন, তাদের জীবনে সুখ, শান্তি, ধন ধান্য এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। এবার ভক্তবৃন্দ, জেনে নেওয়া যাক এই একাদশীর পূজা পদ্ধতির সম্পর্ক। অনেক ভক্তের মনে প্রশ্ন থাকে, যদি এই একাদশী এত ফলদায়ক হয়, তবে এটি কিভাবে পালন করতে হবে, এর নিয়ম কি? শাস্ত্র অনুসারে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই ব্রতের নিয়ম গ্রহণ করতে হয়। দশমী তিথির নিয়োগ অনুসারে ব্রতের একদিন আগে থেকেই মাংস ও মদ্যপান সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। অনেকেই একাদশীর ব্রত পালন করেন, কিন্তু মাংস ও মদ্যপান চালিয়ে যান। এভাবে ব্রত পালন করলে হবে না, একদিন আগে থেকেই এগুলি পরিত্যাগ করতে হবে। দশমী তিথিতে রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য বর্জনীয়। একাদশীর ব্রত পালনকারীকে ব্রহ্মচর্য গ্রহণ করতে বলা হয়েছে, কারণ শাস্ত্রে উল্লেখ আছে একাদশী ও দ্বাদশী তিথিতে চুল ধোয়া নিষিদ্ধ। তাই দশমীতে চুল ধুয়ে ব্রহ্মচর্য গ্রহণ করা উচিত এবং পারণ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে। শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়। দশমী তিথি থেকেই মধু ব্যবহার বর্জনীয়, তাই একাদশীতে যদি পঞ্চমৃত প্রস্তুত করেন, তাতে মধু ব্যবহার করবেন না, দ্বাদশীতেও নয়। একাদশীতে চাল বা ভাত জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না, এটি সকলেই জানেন। এছাড়া লাল মুসুর ডাল দশমী তিথি থেকেই ত্যাগ করা উচিত। দশমী তিথিতে একবারই আহার করার বিধান রয়েছে, দিনের বেলায়। রাত্রিতে অন্ন গ্রহণ করা উচিত নয়। তবে বর্তমান সময়ে অনেকের শারীরিক সমস্যা বা ওষুধ সেবনের প্রয়োজন থাকতে পারে। যাদের পক্ষে কঠোর নিয়ম পালন করা সম্ভব নয়, তারা স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়ম মানবেন। স্বাস্থ্য নষ্ট করে ব্রত করা উচিত নয়। রাতে শোবার আগে ভালোভাবে ব্রাশ করা উচিত, যাতে মুখে অন্নের কণা না থাকে। একাদশীর দিন সূর্যোদয়ের আগে জেগে উঠতে হবে।
ফাল্গুন শুক্লা একাদশীতে গঙ্গা স্নান, যমুনা স্নান ও ত্রিবেণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যারা বাইরে যেতে পারবেন না তারা ঘরেই গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের জলে আগে অল্প গঙ্গাজল মিশিয়ে নিন, তারপর বিশুদ্ধ জল নিন। সম্ভব হলে তাতে কালো তিল দিন। এইভাবে স্নান করা অত্যন্ত কল্যাণকর। স্নান সূর্যোদয়ের আগে করা উত্তম। এর দুটি উপকারিতা রয়েছে। প্রথমত, এটি ফাল্গুন মাসের একাদশী হওয়ায় ফাল্গুন মাসের স্নানের ফল প্রদান করে। শাস্ত্রে বর্ণিত আছে, যদি কেউ ফাল্গুন মাসে 3 দিন পবিত্র স্নান করেন তবে তিনি পাপ মুক্ত হন। তাই 3 বা 5 দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করলে ফাল্গুন মাসের স্নানের পূর্ণ ফল লাভ করা যায়। এভাবে আপনি পূর্ণ লাভ করতে পারেন। এমন শুভ সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয়। তাই চেষ্টা করবেন যেন এই দিনে সূর্য ওঠার আগে অথবা সূর্যোদয়ের সময়ে স্নান সম্পন্ন করতে। স্নান শেষে পবিত্র বস্ত্র পরিধান করুন, তারপর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। যদি সম্পূর্ণ শুনতে না পারেন যতটা সম্ভব শুনুন। এরপর প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন, তারপর একত্রে বসে একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য মনোযোগ সহকারে শুনুন। একাদশীর দিন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে স্নান করে সূচি বস্ত্র পরিধান করতে হবে। এই একাদশীতে আমলকি বৃক্ষের পুজো করার বিধান রয়েছে। অনেক স্থানে আমলকি বৃক্ষের নিচে বসেই পুজো করা হয়। যদি আমলকি গাছ উপস্থিত না থাকে তবে একাদশীর আগের দিন একটি আমলকি ডাল এনে টবে রোপণ করে তার পুজো করতে পারেন। আপনার বাড়িতে যেখানে নিয়মিত ভগবানের আসন বা চৌকি স্থাপন করা হয় সেখানে পুজো করতে পারেন। যদি মন্দিরে ভগবান পূর্ব থেকে প্রতিষ্ঠিত থাকে তবে সেখানেই পুজো করুন। একটি চৌকি স্থাপন করে তার ওপর হলুদ বা লাল বস্ত্র বিছিয়ে দিন। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী: ভগবান নারায়ণ বা বিষ্ণুর একটি ছবি বা মূর্তি, একটি চৌকি, হলুদ বা লাল বস্ত্র, রলি ও মলি অর্থাৎ পবিত্র সুতা, পানের পাতা 2টি, একটি একাদশীর দিন, একটি পারণের দিন, 2টি সুপারি, লবঙ্গ ও এলাচ অন্তত 5 বা 7টি, ধূপ ও দীপ 2 দিন জ্বলবে। ইচ্ছে করলে একাদশীর দিন থেকে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে পরের দিন পারণ পর্যন্ত রাখতে পারেন, অথবা 2 দিন আলাদা আলাদাভাবে প্রদীপ জ্বালাতে পারেন। নৈবেদ্য হিসেবে তেলযুক্ত কোনো মিষ্টি থাকলে উত্তম, না থাকলে পেয়ারা অর্পণ করতে পারেন। এই সময় পেয়ারার মরশুম। বিকল্প হিসেবে মিশলি বা বাতাসা নিবেদন করতে পারেন। আতর অর্থাৎ সুগন্ধি, একটি তামা বা পিতলের লোটো। দৈনন্দিন পূজার লোটো ব্যবহার করতে পারেন। যা বাড়িতে আছে তা ব্যবহার করুন, আর যা নেই তা সংগ্রহ করে নিন। পূজা পদ্ধতি: প্রথমে সংকল্প করুন। সংকল্প ছাড়া ব্রত ও পূজা সম্পন্ন হয় না। সংকল্প করার পর ভগবানের পূজা সম্পন্ন করুন। তারপর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এবং অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। গল্প ও সহস্রনাম শ্রবণের পর আরতি করুন। এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করতে হবে। পিতৃতর্পণ অবশ্যই করবেন। পিতৃতর্পণের সহজ পদ্ধতি পূর্বে বহুবার বলা হয়েছে। একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গাজল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্ গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্য ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্য ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃত্ব বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওং সর্বপিতৃদেবতভ্য নমো স্বাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের পূজা। এই পবিত্র দিনে আমলকি বৃক্ষের পূজা অত্যন্ত শ্রদ্ধা ও বিধি মেনে করা হয়, কারণ শাস্ত্রে এটিকে ভগবান বিষ্ণুর রূপ বলা হয়েছে। সকালে স্নান করে সূচি বস্ত্র পরিধান করুন। তারপর আমলকি গাছের কাছে গিয়ে জল বা গঙ্গা জল অর্পণ করুন। রলি, অক্ষত, হলুদ ও ফুল নিবেদন করুন।
গাছের নিকটে ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর ওম নমো ভাগবতে বাসুদেবার মন্ত্র জপ করুন এবং ভগবান শ্রী হরির কাছে পরিবারের সুখ, শান্তি, আরোগ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। গাছের অন্তত 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন। সম্ভব হলে সেখানে বসে বিষ্ণু কথা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই পূজা কেবল একটি বৃক্ষের পূজা নয়, বরং প্রকৃতিতে বিরাজমান শ্রী হরির আরাধনা, যা জীবনে পূর্ণ স্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতি দান করে। এরপর সারাদিন নিয়ম অনুযায়ী সময় অতিবাহিত করুন। শান্ত চিত্তে থাকুন। কারোর প্রতি বহির্ভাব পোষণ করবেন না, কাউকে কষ্ট দেবেন না, অশুভ বাক্য ব্যবহার করবেন না। সন্ধ্যাবেলায় কীর্তন করা উত্তম। বাড়ির আশেপাশে কীর্তন হলে সেখানে অংশগ্রহণ করুন অথবা ভজন কীর্তন শ্রবণ করুন। এরপর ফলাহার করতে পারেন। একাদশীর ব্রতে ফলাহার হিসেবে মূলত ফলই গ্রহণ করা উচিত। যদিও বর্তমানে অনেকে কুট্টু, সিঙাড়া ইত্যাদি গ্রহণ করেন, তবু সম্ভব হলে সরল ফলাহারই গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর ব্রতে আপনি যতবার আহার গ্রহণ করবেন সেই অনুযায়ী পুণ্য কমে যায়। অনেকেই সকালে পূজা করে ফল খান, তারপর জুস পান করেন, আবার সন্ধ্যায় আটা দিয়ে তৈরি কিছু খাবার খান। এভাবে নয়, ব্রতে একবার ফলাহারই যথেষ্ট। সঙ্গে দুধ নিতে পারেন। তবে যারা নির্জলা করতে চান তারা নির্জলা ব্রত পালন করতে পারেন। এই ব্রত সজলা ও নির্জলা উভয়ভাবেই করা যায়। রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে জাগরণ মানে টিভি দেখে রাত জাগা নয়। ভগবানের স্তোত্র পাঠ বা নাম সংকীর্তন করতে করতে জাগরণ করা উচিত। অন্তত রাত 2টো পর্যন্ত জাগরণ করলে তা কল্যাণকর। পরের দিন পালনের জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং বিধি অনুসারে পূজা করুন। মনে রাখবেন, ব্রত যতই ভালোভাবে পালন করুন না কেন, যদি সঠিকভাবে পালন না করেন তবে অধিকাংশ পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্রমতে বিধি অনুসারে পালন না করলে মাত্র প্রায় 30% পুণ্য লাভ হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই আমলকি একাদশীর দিন কোন 3টি সবজি খাওয়া যাবে না। তার আগে বন্ধুরা, আপনি যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। বন্ধুরা, আমলকি একাদশীর দিন নিষিদ্ধ সবজির মধ্যে যেটির কথা প্রথমেই বলবো সেটি হলো কচু। কিন্তু কেন? পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীর হালকা রাখার জন্য কিছু কন্দজাতীয় সবজি ত্যাগ করা উচিত। কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মানো এবং কফ বর্ধক খাদ্য হিসেবে ধরা হয়, যা এই সময় শরীর ও মনের নেগেটিভ চিন্তা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেন্সিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে। বসন্তকালে এই সমস্যা বেশি দেখা দেয়, তাই আমলকি একাদশীর দিন কচু খাওয়া উচিত নয়। এছাড়া আমলকি একাদশীর দিন ভাজাভুজি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবং বেশি তেল মশলা জাতীয় খাদ্য না খাওয়াই ভালো। এই সময় প্রাণায়াম সহ হালকা ব্যায়াম করা, পরিষ্কার জলে স্নান করা, নিম পাতা, হলুদ ও চন্দনের ব্যবহার, সহজে পাচ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত। বন্ধুরা, আমলকি একাদশীর দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মাশরুম। শাস্ত্রে বলা হয়েছে এই সময় স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মানো খাদ্য এড়িয়ে চলা উচিত। মাশরুমকে তামসিক ও নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয় এবং আমলকি একাদশীর দিন বিশেষত কোনো ব্রতের সময় তা ত্যাগ করার কথা বলা হয়। এই ধরনের খাদ্য শরীরে জড়তা ও আলস্য বাড়ায়, যা জপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বুনো মাশরুমে বিষাক্ত উপাদান বা জীবাণুর সংক্রমণের ঝুঁকি থাকে এবং সব মাশরুম সহজে হজম হয় না। সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল বা আন্ত্রিক সমস্যা পর্যন্ত হতে পারে। তাই আমলকি একাদশীর দিন মাশরুম খাবেন না।
তবে ফাল্গুন মাসে বিভিন্ন ব্রত পালনের সময় বিভিন্ন ধরনের খাবার যেমন পেঁপে, কলা, আঙুর, আপেল, মৌসুমি ফল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল বা আলুর তরকারি, পানি ফল, আটার তৈরি লুচি বা পরোটা ও কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজির কথায়। এটি হলো বেথুয়া শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফবর্ধক শাক শরীরে জড়তা আনতে পারে, তাই একাদশীর দিন এগুলো এড়িয়ে চলার কথা বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সাধারণত শীতকালের শেষ ভাগে বেথুয়া শাক বেশি জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে গ্যাস, অম্বল, কিডনিতে পাথরের ঝুঁকি বা অ্যালার্জি বাড়তে পারে। বসন্তকালে শরীরের পাচন শক্তি কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক কম খাওয়া উচিত, তাই আমলকি একাদশীর দিন বেথুয়া শাক মুখে তুলবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।